পলাশপুর গ্রামে শিল্পা তার শ্বশুর রামবাবু, শাশুড়ি গীতা দেবী এবং স্বামী অনিমেষের সঙ্গে থাকত। তাদের পরিবার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। শিল্পা ছিল খুবই বুদ্ধিমতী এবং হাসি খুশি স্বভাবের মেয়ে। তার শ্বশুর রামবাবু সিঙ্গাড়া খেতে খুবই পছন্দ করতেন। এরকমই একদিন বিকেল বেলায় রামবাবু সিঙ্গাড়া হাতে নিয়ে বাড়িতে ঢোকেন। বৌমা, তাড়াতাড়ি গরম গরম এক কাপ দুধ চা নিয়ে এসো, আজ বিকেলটা পুরো জমে যাবে। না বাবা, আপনার শরীর কদিন থেকে ঠিকঠাক চলছে না। কাল রাতেই তো অ্যাসিডিটি নিয়ে কত কষ্ট পাচ্ছিলেন। এখন বেশ কিছুদিন সিঙ্গাড়া খেতে হবে না। বৌমা একদম ঠিক কথাই বলছে রাম। তুমি তো ডাক্তারকে কথা দিয়েছিলে যে আর বাইরের খাবার খাবে না, তাহলে আবার সিঙ্গাড়া নিয়ে এসেছো কেন? আরে গীতা, একটা মাত্র সিঙ্গারা খেয়ে কি আমার শরীর খারাপ হয়ে যাবে? এটা তো ডাক্তারেরও জানার কথা। বাবা, মা যখন বারণ করছে তাহলে তুমি কেন বারবার বাইরে থেকে এই জিনিসগুলো কিনে আনছো? তোমার শরীরের কথা একবার ভাবছো না কেন? বাবা, অনিমেষ ঠিকই বলছে। আমরা সকলে আপনার শরীরের কথা ভেবেই তো বারণ করছি। আরে বাবা, তোরা মনে হচ্ছে আমাকে আর বাঁচতে দিবি না। এই সিঙ্গারা খেলে তবেই আমার শরীর ঠিক হবে। শিল্পা, তুমি তোমার শ্বশুর মশাইকে বুঝিয়ে বলো। সে কেন বোঝে না যে তার শরীরের যত্ন নেওয়াটা এখন কত জরুরি। বয়স কি কম হয়েছে? এই সময় শরীরের আরো বেশি বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই চুপ করো, এত বেশি ব্যস্ত হয়েও না। আজকের দিনটা খেয়ে নি, কাল থেকে আর খাবো না। শিল্পা তার শ্বশুর মশাইয়ের এই সিঙ্গাড়ার প্রতি ভালোবাসা দেখে মনে মনে হাসতে থাকে। তবে তার শ্বশুর মশাইয়ের জেদ দেখে সে একটু চিন্তিতও হয়ে পড়ে। এরপর সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমাতে চলে যায়। শিল্পা তার স্বামী অনিমেষকে বলে, অনিমেষ, বাবা এভাবে বারবার সিঙ্গাড়া কিনে এনে খাচ্ছেন। মা বারণ করলেও কোনো কথা শুনছে না। এটা এভাবেই চলতে থাকলে বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে। আরে বাবা তো ছোট ছেলের মতো, যখন মা বারণ করে তখন আরো বেশি করে খেতে চায়। এখন তুমিই বলো, কি আর করা যায়? একটা বুদ্ধি আছে। যদি বাবা সিঙ্গাড়ার থেকে এমন কিছু ভালোবাসে যেটার জন্য তিনি সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন, তাহলে কেমন হবে? আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে মাকে এই বিষয়ে জানাবো। পরের দিন সকালবেলায় রান্নাঘরে শিল্পা তার শাশুড়িকে এই ব্যাপারে জানায়। তারা দুজনে এই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ রামবাবু রান্নাঘরে আসে। তোমরা শাশুড়ি বৌমা মিলে ফিসফিস করে কি কথা বলছো? আমাকে একটু বলবে কি বিষয়ে কথা হচ্ছে? বাবা, আমরা আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে প্ল্যান করছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ভেবেছিলাম তোমরা আমার সিঙ্গারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এরপর থেকে শিল্পা নানা রকম নতুন নতুন হেলদি খাবার রান্না করতে শুরু করে। তবে রামবাবু কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখান না। আরে বৌমা, আমি তোমার এই নতুন নতুন রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। তুমি এক কাজ করো, আমাকে বরং নতুন নতুন রকমের সিঙ্গারার রেসিপি বানিয়ে দাও। আরে বাবা, আমি এখানে আপনার জন্য দেশ বিদেশের নানা রকমের নতুন নতুন রেসিপি শিখছি, আর আপনি সেই আনহেলদি সিঙ্গারা নিয়েই পড়ে আছেন। নতুন কিছু ভেবে আর লাভ নেই। আমার মন সিঙ্গারা ছাড়া আর অন্য কিছুতেই মানে না, আমি তোমায় বলে দিলাম। আরে তুমি এভাবে জেদ করছো কেন? শিল্পা এত কষ্ট করে তোমার জন্য এসব রান্না করছে, আর তুমি এভাবে বলছো? বাবা, তুমি কি আমাদের সব প্ল্যান ভেস্তে দেবে নাকি? আমরা সবাই মিলে তোমার জন্য কত কিছু করছি, আর তুমি তার কোনো গুরুত্বই দিচ্ছ না। না না, আমি তোমাদের কোনো প্ল্যান ভেস্তে দিচ্ছি না, কিন্তু আমি কি সত্যি সিঙ্গারা খেতে পারবো না? বাবা, আপনি যদি আর কিছুদিনের জন্য সিঙ্গাড়া খাওয়া ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে নিজের হাতে সিঙ্গাড়া বানিয়ে খাওয়াবো। ডাক্তার অনেক কঠোরভাবে আপনাকে স্পেশালি সিঙ্গাড়া খেতে বারণ করেছেন। সিঙ্গাড়া অনেক বেশি আনহেলদি। আরে শিল্পা, তুমি কি সত্যি বলছো যে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে, নাকি এটা আমাকে সিঙ্গারা থেকে দূরে রাখার একটা চালাকি? বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার হাতের হেলদি সিঙ্গাড়া আপনাকে আমি খাওয়াবই। আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। বাবা, এবার তো তুমি বিশ্বাস করলে যে আমরা সবাই তোমার ভালোর জন্য এসব করছি। রাম, তুমি এখন থেকে বাইরের সিঙ্গাড়া খাওয়া ছেড়ে দেবে, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। শিল্পা যখন নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে বলেছে, তাহলে আমি কি আর রাজি না হয়ে থাকতে পারি? আমি রাজি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়।
রামবাবু সত্যি সত্যি বাইরের সিঙ্গাড়া খাওয়া ছেড়ে দেন। এক সপ্তাহ ভাবনা চিন্তা করার পর শিল্পা গরম গরম সিঙ্গাড়া বানিয়ে এনে তার শ্বশুর মশাইকে খেতে দেয়। এতদিনের অপেক্ষার পর গরম গরম সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। রামবাবু এই বলে তাড়াহুড়ো করে সিঙ্গাড়া খেতে শুরু করে দেয়, কিন্তু সিঙ্গাড়ায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে মুখ থেকে সমস্ত সিঙ্গাড়া বাইরে ফেলে দেয়। বাবা, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো সিঙ্গাড়া, এতে ময়দার বদলে আটা আছে, আর সিঙ্গাড়ার ভেতরে সমস্ত রকম হেলদি সবজি সেদ্ধ করে দেওয়া আছে। আজকের পর থেকে তোমরা আর আমার সিঙ্গারা খাওয়ার পেছনে পড়ে থাকবে না বলে দিলাম। এরকম সিঙ্গারা খাওয়ার থেকে আমার মরে যাওয়াটাই বেশি ভালো হবে। আমি যাচ্ছি, বাইরে গিয়ে গরম গরম সিঙ্গারা আর চাটনি খাবো। রামবাবু এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহার দেখে পরিবারের সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। বৌমা, এবারে কি হবে? আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল। না মা, এখনো সব প্ল্যান শেষ হয়নি, আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আবার তুমি কোন প্ল্যানের কথা বলছো শিল্পা? আমার মনে হচ্ছে না আর কোনো প্ল্যান কাজ করবে। বাবা যেমন আছে তাকে সেভাবেই ছেড়ে দেওয়া দরকার। তুমি জানো না অনিমেষ, রোজ রোজ বাইরে এরকম খারাপ তেলে ভাজা সিঙ্গারা খেতে থাকলে শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে যেতে পারে। আমি এবার কি করি তোমরা শুধু দেখতে থাকো। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। রামবাবু প্রত্যেক দিন নিজের ইচ্ছে মতো বাইরে থেকে সিঙ্গারা কিনে এনে খেতে থাকে। এরকমই একদিন দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর থেকে রামবাবুর প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওরে বাবা, প্রচন্ড পেট ব্যথা করছে। অনিমেষ, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তার দেখা, আমি আর সহ্য করতে পারছি না। এরপর অনিমেষ তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনে। ডাক্তারবাবু বাড়িতে এসে খুব ভালো করে চেক আপ করার পর বলে, আমার এই ব্যাপারটা অনেক সিরিয়াস মনে হচ্ছে। আমি যেটা সন্দেহ করেছি সেটাই যদি ঠিক হয় তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপাতত আমি ব্লাড নিয়ে যাচ্ছি, কাল বিকেলে আপনাদেরকে জানিয়ে দেব। ডাক্তারবাবু এই বলে একটি মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রামবাবু এবং বাড়ির সকলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার খুব ভয় করছে রাম, আমি প্রার্থনা করছি রিপোর্ট যেন ভালো আসে। তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। গীতার সাথে সাথে তার ছেলে অনিমেষ এবং বৌমা শিল্পাও অনেক কান্নাকাটি করতে থাকে। তাদের এরকম অবস্থা দেখে রামবাবু অনেক দুঃখী হয়ে যায়। তুমি এভাবে কান্নাকাটি করো না গীতা, না, আমার কিছু হবে না। হ্যাঁ বাবা, আমরাও চাই যেন তাই হয়। বাইরের খাবার আর সিঙ্গারা খাওয়াতে কোনো দোষ নেই বাবা, কিন্তু এগুলো রোজ রোজ খাওয়া কোনোভাবেই ঠিক নয়। আপনি সপ্তাহে একবার করে বাইরের খাবার খেতে পারেন। আমি জানি আমার অতিরিক্ত সিঙ্গারা খাওয়ার কারণেই এই সমস্ত কিছু হয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখন শুধু প্রার্থনা করো কাল যেন আমার রিপোর্ট ভালো থাকে। এভাবেই চিন্তা এবং প্রার্থনার মধ্য থেকে তাদের সেই রাতটা কাটে। রামবাবু তার পরিবারের সদস্যদেরকে তার জন্য এভাবে কষ্ট পেতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মনে মনে এবার থেকে নিজের শরীর চর্চা করার জন্য প্রতিজ্ঞা করে। পরের দিন সকালবেলায় শিল্পা অনিমেষ এবং গীতাকে কিছু বলার জন্য ডাকে। মা, অনিমেষ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবার সেরকম কোনো সিরিয়াস প্রবলেম নেই। তুমি কি বলছো বৌমা? ভালো করে বলো, কি বলতে চাইছো? আসলে বাবার এই সিঙ্গারা পাগলামি ছাড়ানোর জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। আমি জানতাম বাবা যেভাবে ডেলি সিঙ্গারা খাচ্ছে তা থেকে একদিন না একদিন অ্যাসিডিটির কারণে বাবার পেটে ব্যথা হতে পারে, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আমি ডাক্তারবাবুকে বাবাকে ভয় দেখিয়ে কিছু বলার জন্য বলেছিলাম। সে না হয় ঠিক আছে বৌমা, কিন্তু এটা তুমি আমাদেরকে আগেই জানিয়ে দিতে পারতে। সারা রাত আমরা যেভাবে কষ্ট পেয়েছি। আপনাদেরকে আগে জানিয়ে দিলে বাবা কোনোদিনই নিজের ভুল বুঝতে পারতো না। বাবা আমাদেরকে কষ্ট পেতে দেখেই সিঙ্গারা আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক আছে, কিন্তু এখনো রিপোর্ট নিয়ে আমার একটা ভয় থেকেই গেছে। বাবা যেভাবে টানায় সিঙ্গারা খেয়ে চলেছিল, সেটা নিয়ে আমিও টেনশনে আছি অনিমেষ। আমি ডাক্তারবাবুকে আগেই বাবার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম, তাই তিনি এই ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন যাতে বাবার শরীরে কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে পারি। এরপর বিকেল বেলায় ডাক্তারবাবু রিপোর্ট হাতে নিয়ে তাদের বাড়িতে আসে। আমি যেটার ভয় করছিলাম সেরকম কিছু হয়নি।
আপনার রিপোর্ট ভালো আছে, তবে কিছু সমস্যা ধরা দিয়েছে। কিছুদিন তেল মশলা ছাড়া ডায়েট করলেই ভালো হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। রামবাবু রিপোর্ট ভালো এসেছে শুনে অনেক শান্তি পায়। এরপর থেকে শিল্পা বাড়িতেই রামবাবুকে অন্য অন্য রকমের হেলদি সিঙ্গারা বানিয়ে খাওয়াতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানিও। এই কই কি হলো দেখি, এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম? বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা, বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা, তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা তাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে 2 জন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে।
পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি, আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম জানো, আমাদের তৈরি করা সব ডাল মোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডাল মোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি, আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডাল মোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডাল মোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ, আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে। তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডাল মোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডাল মোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডাল মোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না, আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে, আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলবো। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই, এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে, আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়। পলাশপুর গ্রামে শিল্পা তার শ্বশুর রামবাবু, শাশুড়ি গীতা দেবী এবং স্বামী অনিমেষের সঙ্গে থাকত। তাদের পরিবার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। শিল্পা ছিল খুবই বুদ্ধিমতী এবং হাসি খুশি স্বভাবের মেয়ে। তার শ্বশুর রামবাবু সিঙ্গাড়া খেতে খুবই পছন্দ করতেন।
এরকমই একদিন বিকেল বেলায় রামবাবু সিঙ্গারা হাতে নিয়ে বাড়িতে ঢোকেন। বৌমা, তাড়াতাড়ি গরম গরম এক কাপ দুধ চা নিয়ে এসো, আজ বিকেলটা পুরো জমে যাবে। না বাবা, আপনার শরীর কদিন থেকে ঠিকঠাক চলছে না। কাল রাতেই তো অ্যাসিডিটি নিয়ে কত কষ্ট পাচ্ছিলেন, এখন বেশ কিছুদিন সিঙ্গারা খেতে হবে না। বৌমা একদম ঠিক কথাই বলছে রাম। তুমি তো ডাক্তারকে কথা দিয়েছিলে যে আর বাইরের খাবার খাবে না, তাহলে আবার সিঙ্গারা নিয়ে এসেছো কেন? আরে গীতা, একটা মাত্র সিঙ্গারা খেয়ে কি আমার শরীর খারাপ হয়ে যাবে? এটা তো ডাক্তারেরও জানার কথা। বাবা, মা যখন বারণ করছে, তাহলে তুমি কেন বারবার বাইরে থেকে এই জিনিসগুলো কিনে আনছো? তোমার শরীরের কথা একবার ভাবছো না কেন? বাবা, অনিমেষ ঠিকই বলছে, আমরা সকলে আপনার শরীরের কথা ভেবেই তো বারণ করছি। আরে বাবা, তোরা মনে হচ্ছে আমাকে আর বাঁচতে দিবি না। এই সিঙ্গারা খেলে তবেই আমার শরীর ঠিক হবে। শিল্পা, তুমি তোমার শ্বশুর মশাইকে বুঝিয়ে বলো, সে কেন বোঝে না যে তার শরীরের যত্ন নেওয়াটা এখন কত জরুরি। বয়স কি কম হয়েছে? এই সময় শরীরের আরো বেশি বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই চুপ করো, এত বেশি ব্যস্ত হইও না। আজকের দিনটা খেয়ে নি, কাল থেকে আর খাবো না। শিল্পা তার শ্বশুর মশাইয়ের এই সিঙ্গারার প্রতি ভালোবাসা দেখে মনে মনে হাসতে থাকে। তবে তার শ্বশুর মশাইয়ের জেদ দেখে সে একটু চিন্তিতও হয়ে পড়ে। এরপর সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমাতে চলে যায়। শিল্পা তার স্বামী অনিমেষকে বলে, অনিমেষ, বাবা এভাবে বারবার সিঙ্গারা কিনে এনে খাচ্ছেন, মা বারণ করলেও কোনো কথা শুনছে না। এটা এভাবেই চলতে থাকলে বাবার শরীর খারাপ হয়ে যেতে পারে। আরে বাবা তো ছোট ছেলের মতো, যখন মা বারণ করে তখন আরো বেশি করে খেতে চায়। এখন তুমিই বলো, কি আর করা যায়? একটা বুদ্ধি আছে, যদি বাবা সিঙ্গারার থেকে এমন কিছু ভালোবাসে যেটার জন্য তিনি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, তাহলে কেমন হবে? আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে মাকে এই বিষয়ে জানাবো। পরের দিন সকালবেলায় রান্নাঘরে শিল্পা তার শাশুড়িকে এই ব্যাপারে জানায়। তারা দুজনে এই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ রামবাবু রান্নাঘরে আসে। তোমরা শাশুড়ি বৌমা মিলে ফিসফিস করে কি কথা বলছো? আমাকে একটু বলবে কি বিষয়ে কথা হচ্ছে? বাবা, আমরা আপনার জন্য একটা নতুন রেসিপি নিয়ে প্ল্যান করছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ভেবেছিলাম তোমরা আমার সিঙ্গারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এরপর থেকে শিল্পা নানা রকম নতুন নতুন হেলদি খাবার রান্না করতে শুরু করে। তবে রামবাবু কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখান না। আরে বৌমা, আমি তোমার এই নতুন নতুন রেসিপি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। তুমি এক কাজ করো, আমাকে বরং নতুন নতুন রকমের সিঙ্গারার রেসিপি বানিয়ে দাও। আরে বাবা, আমি এখানে আপনার জন্য দেশ বিদেশের নানা রকমের নতুন নতুন রেসিপি শিখছি, আর আপনি সেই আনহেলদি সিঙ্গারা নিয়েই পড়ে আছেন। নতুন কিছু ভেবে আর লাভ নেই, আমার মন সিঙ্গারা ছাড়া আর অন্য কিছুতেই মানে না, আমি তোমায় বলে দিলাম। আরে তুমি এভাবে জেদ করছো কেন? শিল্পা এত কষ্ট করে তোমার জন্য এসব রান্না করছে, আর তুমি এভাবে বলছো? বাবা, তুমি কি আমাদের সব প্ল্যান ভেস্তে দেবে নাকি? আমরা সবাই মিলে তোমার জন্য কত কিছু করছি, আর তুমি তার কোনো গুরুত্বই দিচ্ছ না। না না, আমি তোমাদের কোনো প্ল্যান ভেস্তে দিচ্ছি না, কিন্তু আমি কি সত্যি সিঙ্গারা খেতে পারবো না? বাবা, আপনি যদি আর কিছুদিনের জন্য সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। ডাক্তার অনেক কঠোরভাবে আপনাকে স্পেশালি সিঙ্গারা খেতে বারণ করেছেন। সিঙ্গারা অনেক বেশি আনহেলদি। আরে শিল্পা, তুমি কি সত্যি বলছো যে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে, নাকি এটা আমাকে সিঙ্গারা থেকে দূরে রাখার একটা চালাকি? বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার হাতের হেলদি সিঙ্গারা আপনাকে আমি খাওয়াবই। আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। বাবা, এবার তো তুমি বিশ্বাস করলে যে আমরা সবাই তোমার ভালোর জন্য এসব করছি। রাম, তুমি এখন থেকে বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেবে, না হলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। শিল্পা যখন নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাওয়াবে বলেছে, তাহলে আমি কি আর রাজি না হয়ে থাকতে পারি? আমি রাজি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু সত্যি সত্যি বাইরের সিঙ্গারা খাওয়া ছেড়ে দেন। এক সপ্তাহ ভাবনা চিন্তা করার পর শিল্পা গরম গরম সিঙ্গারা বানিয়ে এনে তার শ্বশুর মশাইকে খেতে দেয়। এতদিনের অপেক্ষার পর গরম গরম সিঙ্গারা দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি খাওয়া শুরু করে দিচ্ছি। রামবাবু এই বলে তাড়াহুড়ো করে সিঙ্গারা খেতে শুরু করে দেয়।
কিন্তু সিঙ্গারায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে মুখ থেকে সমস্ত সিঙ্গারা বাইরে ফেলে দেয়। বাবা, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো সিঙ্গারা। এতে ময়দার বদলে আটা আছে, আর সিঙ্গারার ভেতরে সমস্ত রকম হেলদি সবজি সেদ্ধ করে দেওয়া আছে। আজকের পর থেকে তোমরা আর আমার সিঙ্গাড়া খাওয়ার পেছনে পড়ে থাকবে না বলে দিলাম। এরকম সিঙ্গাড়া খাওয়ার থেকে আমার মরে যাওয়াটাই বেশি ভালো হবে। আমি যাচ্ছি, বাইরে গিয়ে গরম গরম সিঙ্গাড়া আর চাটনি খাবো। রামবাবু এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহার দেখে পরিবারের সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। বৌমা, এবারে কি হবে? আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল। না মা, এখনো সব প্ল্যান শেষ হয়নি। আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আবার তুমি কোন প্ল্যানের কথা বলছো শিল্পা? আমার মনে হচ্ছে না আর কোনো প্ল্যান কাজ করবে। বাবা যেমন আছে তাকে সেভাবেই ছেড়ে দেওয়া দরকার। তুমি জানো না অনিমেষ, রোজ রোজ বাইরে এরকম খারাপ তেলে ভাজা সিঙ্গারা খেতে থাকলে শরীরের অবস্থা কতটা খারাপ হয়ে যেতে পারে। আমি এবার কি করি তোমরা শুধু দেখতে থাকো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রামবাবু প্রত্যেক দিন নিজের ইচ্ছে মতো বাইরে থেকে সিঙ্গারা কিনে এনে খেতে থাকে। এরকমই একদিন দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর থেকে রামবাবুর প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওরে বাবা, প্রচন্ড পেট ব্যথা করছে। অনিমেষ, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তার দেখা, আমি আর সহ্য করতে পারছি না। এরপর অনিমেষ তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনে। ডাক্তারবাবু বাড়িতে এসে খুব ভালো করে চেক আপ করার পর বলে, আমার এই ব্যাপারটা অনেক সিরিয়াস মনে হচ্ছে। আমি যেটা সন্দেহ করেছি সেটাই যদি ঠিক হয় তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপাতত আমি ব্লাড নিয়ে যাচ্ছি, কাল বিকেলে আপনাদেরকে জানিয়ে দেব। ডাক্তারবাবু এই বলে একটি মেডিসিন দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রামবাবু এবং বাড়ির সকলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার খুব ভয় করছে রাম, আমি প্রার্থনা করছি রিপোর্ট যেন ভালো আসে। তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। গীতার সাথে সাথে তার ছেলে অনিমেষ এবং বৌমা শিল্পাও অনেক কান্নাকাটি করতে থাকে। তাদের এরকম অবস্থা দেখে রামবাবু অনেক দুঃখী হয়ে যায়। তুমি এভাবে কান্নাকাটি করো না গীতা। না, আমার কিছু হবে না। হ্যাঁ বাবা, আমরাও চাই যেন তাই হয়। বাইরের খাবার আর সিঙ্গারা খাওয়াতে কোনো দোষ নেই বাবা, কিন্তু এগুলো রোজ রোজ খাওয়া কোনোভাবেই ঠিক নয়। আপনি সপ্তাহে একবার করে বাইরের খাবার খেতে পারেন। আমি জানি আমার অতিরিক্ত সিঙ্গারা খাওয়ার কারণেই এই সমস্ত কিছু হয়েছে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন শুধু প্রার্থনা করো কাল যেন আমার রিপোর্ট ভালো থাকে। এভাবেই চিন্তা এবং প্রার্থনার মধ্য থেকে তাদের সেই রাতটা কাটে। রামবাবু তার পরিবারের সদস্যদেরকে তার জন্য এভাবে কষ্ট পেতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মনে মনে এবার থেকে নিজের শরীর চর্চা করার জন্য প্রতিজ্ঞা করে। পরের দিন সকালবেলায় শিল্পা অনিমেষ এবং গীতাকে কিছু বলার জন্য ডাকে। মা, অনিমেষ, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাবার সেরকম কোনো সিরিয়াস প্রবলেম নেই। তুমি কি বলছো বৌমা? ভালো করে বলো, কি বলতে চাইছো? আসলে বাবার এই সিঙ্গারা পাগলামি ছাড়ানোর জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম। আমি জানতাম বাবা যেভাবে ডেলি সিঙ্গারা খাচ্ছে তা থেকে একদিন না একদিন অ্যাসিডিটির কারণে বাবার পেটে ব্যথা হতে পারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আমি ডাক্তারবাবুকে বাবাকে ভয় দেখিয়ে কিছু বলার জন্য বলেছিলাম। সে না হয় ঠিক আছে বৌমা, কিন্তু এটা তুমি আমাদেরকে আগেই জানিয়ে দিতে পারতে। সারা রাত আমরা যেভাবে কষ্ট পেয়েছি। আপনাদেরকে আগে জানিয়ে দিলে বাবা কোনোদিনই নিজের ভুল বুঝতে পারতো না। বাবা আমাদেরকে কষ্ট পেতে দেখেই সিঙ্গারা আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক আছে, কিন্তু এখনো রিপোর্ট নিয়ে আমার একটা ভয় থেকেই গেছে। বাবা যেভাবে টানায় সিঙ্গারা খেয়ে চলেছিল। সেটা নিয়ে আমিও টেনশনে আছি অনিমেষ। আমি ডাক্তারবাবুকে আগেই বাবার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম, তাই তিনি এই ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন যাতে বাবার শরীরে কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে পারি। এরপর বিকেল বেলায় ডাক্তারবাবু রিপোর্ট হাতে নিয়ে তাদের বাড়িতে আসে। আমি যেটার ভয় করছিলাম সেরকম কিছু হয়নি। আপনার রিপোর্ট ভালো আছে, তবে কিছু সমস্যা ধরা দিয়েছে। কিছুদিন তেল মশলা ছাড়া ডায়েট করলেই ভালো হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। রামবাবু রিপোর্ট ভালো এসেছে শুনে অনেক শান্তি পায়। এরপর থেকে শিল্পা বাড়িতেই রামবাবুকে অন্য অন্য রকমের হেলদি সিঙ্গারা বানিয়ে খাওয়াতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।
বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো আমাদেরকে কমেন্ট করে জানিও। হে হে, কই কি হলো দেখি? এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম? বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা, বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা, তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা কাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে 2 জন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে। পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি, সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি? তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি, আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি।
বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম জানো, আমাদের তৈরি করা সব ডাল মোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডাল মোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি। আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডাল মোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডাল মোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ। আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে। তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডাল মোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডাল মোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডাল মোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না। আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে। আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলবো। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই। এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে। আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো, বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়।